আসসালামু আলাইকুম। এশিয়ার ফুটবল দানব জাপানকে হারাতে ব্রাজিলের ট্যাকটিশিয়ানরা চুলচেরা বিশ্লেষণ নিয়ে বসে পড়েছেন। কোথায় জাপানের দুর্বলতা, কোথায় আঘাত করে গোল আদায় করতে হবে ব্রাজিলকে, আবার ব্রাজিলকে কোথায় আরও সতর্ক হতে হবে। শুধু তারাই নয়, প্রত্যেক ব্রাজিল ভক্তের মনেই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। তাই এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। চলুন তবে উত্তর খুঁজতে নেমে পড়ি। প্রথমে আসা যাক জাপানের দুর্বলতাটা কোথায়। আপনি যদি কারো দুর্বলতা বের করতে চান তবে তার কার্যপদ্ধতির উপর নজর দিতে হবে। তাই গ্রুপ পর্বের 3টি ম্যাচে জাপানের গেম প্ল্যানের দিকে সূক্ষ্ম নজর দিলে তাদের লুকানো দুর্বলতা আমরা বের করতে পারবো। এই লোকটাকে চিনে রাখেন, ইনিই হলেন জাপানের মাস্টার মাইন্ড, কোচ হাজিমে মোরিয়াসু। তিনি তার দল জাপানকে গ্রুপ পর্বে 3টি ম্যাচেই 3-4-3 ফরমেশনে খেলিয়েছেন। এই ফরমেশনকে 3-4-2-1 ফরমেশনেও লেখা যায়। এখন অন পেপারে 3-4-2-1 ফরমেশন থাকলেও কোচ হাজিমে মোরিয়াসু জাপানকে ফ্লুইড ফরমেশনে খেলান। মডার্ন ডে ফুটবলে প্রায় প্রত্যেকটি দলই এরকমটা করে থাকে। ফ্লুইড ফরমেশন হলো একটি ট্যাকটিক্যাল সিস্টেম যেখানে প্লেয়াররা প্রয়োজন অনুযায়ী তাদের অবস্থান এবং দায়িত্ব পরিবর্তন করতে থাকেন। অর্থাৎ জাপানের মূল ফরমেশন বা প্রিডিফাইন্ড ফরমেশন 3-4-2-1 হলেও তারা যখন অ্যাটাকে যায় তখন এই ফরমেশনটাই পরিবর্তন হয়ে যায় 3-2-4-1-এ। আবার তারা যখন ডিফেন্সে যায় তখন তাদের প্রিডিফাইন্ড ফরমেশন 3-4-2-1 পরিণত হয় 5-4-1 কম্প্যাক্ট লো ব্লক ফরমেশনে। আর এটাকেই ফ্লুইড ফরমেশন বলা হয়, যেখানে একটি নির্দিষ্ট জায়গা সীমাবদ্ধ না থেকে প্রয়োজন অনুযায়ী অবস্থান এবং দায়িত্ব পরিবর্তন করা হয়। এখন দেখুন, অ্যাটাক এবং ডিফেন্সে যেতে তাদের প্রিডিফাইন্ড ফরমেশন 3-4-2-1 থেকে 3-2-4-1 এবং 5-4-1-এ পরিণত হতে যে সময় জাপানের প্লেয়াররা ব্যয় করে থাকেন সেটা হলো ট্রানজিশনাল পিরিয়ড। খেলা চলাকালীন সময় বারবার এই ট্রানজিশনাল পিরিয়ড ঘটতে থাকে। আর এই ট্রানজিশনাল পিরিয়ডই হলো তাদের প্রধান দুর্বলতা। কিভাবে দেখুন তাহলে। এটা হলো জাপানের 3-4-2-1 প্রিডিফাইন্ড ফরমেশন, যেখানে দ্য ব্যাক থ্রিতে 3জন সেন্ট্রাল ডিফেন্ডার্স, দ্য মিডফিল্ড 4-এ 2জন সেন্ট্রাল মিডফিল্ডার্স আর 2জন উইং ব্যাকস, দ্য অ্যাটাকার্সে 2জন অ্যাটাকিং মিডফিল্ডার্স এবং সর্বশেষে একজন লোন স্ট্রাইকার। জাপান যখন অ্যাটাকে যায় তখন তাদের 2 উইং ব্যাক বেশ খানিকটা উপরে উঠে 2জন অ্যাটাকিং মিডফিল্ডারের সাথে যুক্ত হয়ে উইঙ্গারের ভূমিকায় অবতীর্ণ হয়। তখন তাদের ফরমেশনটা পরিবর্তিত হয়ে যায় 3-2-4-1-এ, যেখানে 2জন অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে যায় 4জনে। একই সাথে 2জন সেন্ট্রাল মিডফিল্ডার এবং 2জন অ্যাটাকিং মিডফিল্ডার মিলে 4জন নিউমারিক্যাল বক্স তৈরি করে, যেটা জাপানকে মিডফিল্ডে ডমিনেট করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাও দ্য থিং ইজ, 3-2-4-1 ফরমেশনে থাকা অবস্থায় জাপান যখন বল লুজ করে বা তাদের পজিশন হারায় তখন উইংব্যাক থেকে উইঙ্গার বনে যাওয়া 2জন প্রায় 30 গজ দূরত্ব পাড়ি দিয়ে 3জন সেন্ট্রাল ডিফেন্ডারদের সাথে হরিজন্টালি 5 জনের মানব ওয়াল তৈরি করে। আর 2জন অ্যাটাকিং মিডফিল্ডার ড্রপড ব্যাক করে 2জন সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে যুক্ত হয়ে 4 জনের কম্প্যাক্ট লাইন তৈরি করে। যখন 2জন উইং ব্যাক প্রায় 30 গজ দূরত্ব পাড়ি দেয় ঠিক তখনই মোক্ষম সময় ব্রাজিলের জন্য। ব্রাজিলের 2 উইঙ্গারদের মধ্যে লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং রাইট উইংয়ে রায়ান মার্টিনেল্লি, লুইস হেনরিক যেই হোক না কেন
তাদের দ্রুতগতির রানিংয়ের মাধ্যমে জাপানের দুই উইং ব্যাক পৌঁছানোর আগেই তাদের অরক্ষিত ডিফেন্সকে ভেঙে দিয়ে গোল আদায় করতে হবে এবং এই কাজটা যত বেশি ব্রাজিল করতে পারবে তত বেশি চান্স ক্রিয়েট করে একাধিক গোল আদায় করতে সক্ষম হবে। অন্যদিকে জাপান যদি সাকসেসফুলি 5-4-1 ফরমেশনের কম্প্যাক্ট লো ব্লক গঠন করে ফেলে তাহলে ব্রাজিলের গোল আদায় করার সম্ভাবনা অনেক কমে যাবে। এমনকি পরে পেনাল্টি শুট আউটেও যেতে হতে পারে। আর পেনাল্টিতে ব্রাজিল যে অতটাও শক্তিশালী নয় সেটা আমরা কম বেশি সবাই জানি। তাই ব্রাজিলকে গোল করতে হবে এবং দুই উইঙ্গারকেই এই গুরুদায়িত্ব নিতে হবে। এবার আসা যাক ব্রাজিলকে কোথায় সতর্ক হতে হবে। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট করে জানাবেন এবং খেলা নিয়ে এরকম আরও অ্যানালিটিক্যাল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ডিক্রিপ্টেড স্পোর্টসে। জাপানের 5-4-1 ফরমেশনে থাকা অবস্থায় ব্রাজিল যখন একের পর এক জাপানের উপর অ্যাটাক করতে থাকবে, ওই অবস্থায় ব্রাজিল যখন তাদের পজিশন হারাবে ঠিক তখন জাপান ঝড়ের গতিতে 3-2-4-1 ফরমেশনে পরিণত হবে এবং ব্রাজিলের ডিফেন্সিভ থার্ডে হঠাৎ প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে গোল আদায় করে নিতে চাইবে। 2025-এর অক্টোবর মাসে ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচে ব্রাজিল 4-2-4 ফরমেশনে খেলেছিল, মিডফিল্ডে মাত্র 2 জন। এইখানেই ব্রাজিল কোচ আনচেলত্তি ভুল করেছিলেন। জাপান যেখানে অ্যাটাকে যায় তখন তাদের ফরমেশন হয়ে যায় 3-2-4-1 এবং 2 জন সেন্ট্রাল মিডফিল্ডার আর 2 জন অ্যাটাকিং মিডফিল্ডার মিলে 4 ম্যান নিউমেরিক্যাল বক্স তৈরি করে মিডল থার্ডে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। তাই তাদেরকে নিউট্রালাইজ করতে ব্রাজিলকে তাদের মিডফিল্ডে প্লেয়ারদের সংখ্যা বাড়াতে হবে। এক্ষেত্রে আমার মনে হয় 4-4-2 ফরমেশন ব্রাজিলের জন্য ভালো হবে। এই ফরমেশনে সেন্ট্রাল পাসিং লেনকে ব্লক করে দেওয়াটা সহজ হয়, যেটা জাপানের 4 সেন্টারম্যান বক্সের বিপরীতে দারুণ কাজ করতে পারে। একই সাথে এই ফরমেশনটা স্ট্রং ওয়াইড ডিফেন্স সরবরাহ করে থাকে, যেখানে জাপানে 2 উইঙ্গারের বিপরীতে ব্রাজিলের ওয়াইড মিডফিল্ডার মানে উইঙ্গার এবং ফুলব্যাক 2 জন মিলে ডাবল পজিশনে অবস্থান করবে, যেটা ব্রাজিলকে একটা সলিড ডিফেন্স দিতে সহায়তা করবে। তবে কোচ আনচেলত্তি ব্রাজিলকে খুব সম্ভবত 4-3-3 ফরমেশনেও খেলাতে পারেন। অন্যদিকে নেইমারকে আমরা হয়তো সেকেন্ড হাফ থেকে দেখতে পেতে চলেছি। ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচে আমার স্কোর লাইন প্রেডিকশন হলো ব্রাজিল 3 জাপান 1। ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচ শেষে এরকম অ্যানালিটিক্যাল ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।